স্বাগত বৈশাখী টেলিভিশনের নিয়মিত আয়োজন ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আপনাদের সাথে আছি জুনায়েদ তালুকদার। দর্শক, এই অনুষ্ঠানের সমসাময়িক রাজনীতি, অর্থনীতি, আন্তর্জাতিক সহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলে থাকি। আজকে আলোচনার বিষয় নির্ধারণ করেছি পশ্চিমবঙ্গে বিজেপি ও সাম্প্রতিক বিষয়। এগুলো নিয়ে কথা বলার জন্য স্টুডিওতে আমার সঙ্গে দুজন অতিথি উপস্থিত আছেন। আমার পাশেই আছেন মমিনুল আমিন, এনডিএম এর সাবেক মহাসচিব ও সদ্য যোগদানকৃত বিএনপি নেতা, এবং পাশেই আছেন এস.এম. সাইফ মুস্তাফিজ, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। দর্শক, আমরা মূল আলোচনায় যাব, তার আগে আজকের বৈশাখী টেলিভিশনের প্রধান শিরোনামগুলো দেখে আসি। দেড় দশক পর পশ্চিমবঙ্গে মমতার দুর্গের মহাপতন, প্রথমবার জয়ের পথে হিন্দুত্ববাদী বিজেপি। বিজয় অভূতপূর্ব বললেন মোদি। তামিলনাড়ুতে সুপারস্টার থালাপতি বিজয়ের উত্থান। বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর। দীর্ঘদিন বন্ধ থাকা সরকারি কলকারখানা চালু করতে বিনিয়োগকারীদের সহায়তা করার আশ্বাস। বাজার নিয়ন্ত্রণে ডিসিদের নজরদারি বাড়াতে নির্দেশ বাণিজ্য মন্ত্রীর। কৃষি ও মৎস্য খাতের উন্নয়নে জেলা প্রশাসকের ভূমিকা চান কৃষিমন্ত্রী। দেশের রাজনৈতিক ইতিহাসে অন্যতম সফল সংসদ অধিবেশন হয়েছে এবার, দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। পুলিশের পোশাকে আবার পরিবর্তন আসছে। এবং হাম ও উপসর্গে একদিনে 17 জনের মৃত্যু, 1.5 মাসে প্রাণ হারিয়েছে 300 শিশু। জনসচেতনতায় প্রচারণা জরুরি বলছেন বিশেষজ্ঞরা। দর্শক, শিরোনামগুলো শুনছিলেন। আজকের এই বৈশাখী টেলিভিশন অনুষ্ঠানটি আমাদের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আপনারা সংযুক্ত থেকে আপনাদের মতামত জানাতে পারেন। প্রথমে আলোচনা শুরু করতে চাই মমিনুল আমিন, আপনাকে দিয়ে। আজকে আমরা দেখতে পেলাম আমাদের পাশেই ভারতের পশ্চিমবঙ্গে যে নির্বাচন হলো, সেখানে তৃণমূল কংগ্রেসকে হটিয়ে বিশাল জয় পেয়ে গিয়েছে বিজেপি, এবং সেখানে বিভিন্ন রকমের আলোচনা হচ্ছে এখন যে এই জয় আসলে কেন, কি কারণে হয়েছে। আপনার কাছ থেকে যেটি জানতে চাই যে আপনি কি মনে করছেন যে কোন কোন কারণগুলোর জন্য তৃণমূলের এই পরাজয় বলে মনে হচ্ছে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আমার সহ-আলোচককে ধন্যবাদ জানাচ্ছি, এবং বৈশাখী টেলিভিশনের সকল দর্শক যারা এখন দেখছেন এবং পরবর্তীতে দেখবেন তাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। পশ্চিমবঙ্গের নির্বাচন নিয়ে আমাদের সকলেরই অনেক আগ্রহ ছিল। দীর্ঘ 15 বছরের সময় মমতা বন্দ্যোপাধ্যায় উনি ক্ষমতায় ছিলেন, তৃণমূল কংগ্রেস। বিজেপির উত্থানটা কিন্তু আসলে হঠাৎ করে না। হ্যাঁ, পশ্চিমবঙ্গে বিজেপির উত্থান যদি আপনি 2021 সালের নির্বাচন দেখেন তাহলে দেখবেন যে তারা কিন্তু সেখানে একটা ভালো জয় পেয়েছিল। তাদের এর আগে মাত্র 3টা আসন ছিল বিধানসভায়, সেখান থেকে 77 ইনক্রিজ হয়েছিল। তাহলে একটা কিন্তু বড় একটা উত্থান কিন্তু 2021-এ আপনি দেখেছেন। এই ফলাফলটা কিন্তু বলে দেয় যে বিজেপি এবং তারা ভারতের কেন্দ্রীয় সরকারের দীর্ঘদিন ক্ষমতায় আছে, ক্ষমতাসীন দল, তারা পশ্চিমবঙ্গের নির্বাচনে, কারণ পশ্চিমবঙ্গ কিন্তু ভারতের রাজনীতিতে স্ট্র্যাটেজিক্যালি অনেক গুরুত্বপূর্ণ। এটা কিন্তু যেটা বলে না গেরুয়া ঝড়ের বাইরে দীর্ঘদিন অবস্থান করছিল, বলা যেতে পারে স্বাধীনভাবে অবস্থান করছিল। সুতরাং বাংলায় বিজেপির পদ্মফুল ফোটানো খুব জরুরি ছিল। সো বিজেপি সরকার 2021 সালে যে ফলাফলটা অর্জন করেছে তার ধারাবাহিকতা তারা ধরে রাখতে চেয়েছে। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু একাধিক জনসভা করেছেন, এ রাজ্যে একাধিক জনসভা করেছেন, এবং সেখানে তিনি যেই প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন সেইখানে একটা ব্র্যান্ডিং খুব প্রকট ছিল, মোদি ভার্সেস মমতা। এই যে ন্যারেটিভটা বা এই যে কনটেশনটা, এইটা কিন্তু তরুণদের ভিতরে একটা সাড়া ফেলেছিল। প্রধানমন্ত্রী হিসাবে তার যে প্রতিশ্রুতিগুলো এবং পশ্চিমবঙ্গের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকারের আশীর্বাদ, কেন্দ্রীয় সরকারের ক্ষমতা যদি পশ্চিমবঙ্গে থাকে তাহলে কীভাবে ডেভেলপমেন্ট হতে পারে, তরুণদের কর্মসংস্থানের কী ব্যবস্থা হতে পারে, তাদের জীবনযাত্রার মান কীভাবে বাড়তে পারে, এই বিষয়ে একাধিক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রতিশ্রুতিগুলো ছিল সেগুলো আকৃষ্ট করেছিল। সেকেন্ড আর একটা ইস্যু ছিল, আপনি দেখেন সরকারি কর্মচারীদের একটা বড় অংশের জন্য তারা ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার আসে 45 দিনের ভিতরে শূন্য পদগুলো সম্ভবত পূরণ করবে, বা সপ্তম পে স্কেল, যেটা 7th পে, আমি যদি ভুল না করে থাকি, সপ্তম বেতন স্কেল তারা বাস্তবায়ন করবে। এটাও সরকারি কর্মচারী এবং তাদের যারা পরিবার 20 থেকে 50 লক্ষ ভোটারকে আকৃষ্ট করেছিল। ভোটার তালিকা থেকে 27 লক্ষ ভোটারকে বাদ দেওয়া হয়েছে।
বিজেপি সরকারের একটা প্রচারণা ছিল যে ভোটার তালিকা স্বচ্ছ করার জন্য এই 27 লক্ষ প্রায় ভোটার- 90 লক্ষের মতো তালিকা থেকে আচ্ছা বাদ আমি দিয়েছে। আমি তালিকা বাদ দেওয়া হয়েছিল 27 লক্ষ যৌক্তিক কারণে, কোনো একটা 27 লক্ষ নাম্বার আছে, আমার লাস্ট যে তথ্যটা আমার কাছে আছে, আমি 90 লক্ষের এক্সাক্ট ফিগারটা বলতে জি, পারবো না, 90 but লক্ষ। বড় সংখ্যক একটা বাদ দেওয়া হয়েছিল, যেটার বাদ দেওয়ার নাম্বারটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কি ন্যারেটিভে বাদ দিয়েছেন, মানে ফ্রডুলেন্ট একটা ভোটার তালিকা তৈরি করা হয়েছিল, এটাকে কিন্তু তৃণমূল কংগ্রেসের প্রতি দায় চাপানো হয়েছিল। হ্যাঁ, সো এইটার যে একটা প্রচারণা, সেই প্রচারণা একটা কাজে লেগেছে। আর যে করকাণ্ড আপনি নিশ্চয়ই ভুলে যান নাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি আরজি কর কাণ্ডে যেখানে একটা বড় রেপ কেসের ঘটনা হয়েছিল, সেটা নিয়ে পশ্চিমবঙ্গে বড় সাড়া ফেলেছিল, এটাও কিন্তু তৃণমূল কংগ্রেসকে অজনপ্রিয় করতে অনেক বড় সহায়ক ভূমিকা সেই পালন সময় করেছে। সরকার একদম ভিত মোটামুটি নাড়িয়ে দিয়েছিল, একদম নাড়িয়ে দিয়েছিল, এবং অ্যান্টি ইনকামবেন্সি ইফেক্ট কিন্তু আমাদের এই সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতে খুব বেশি কাজ করে। যেই সরকার ক্ষমতা থেকে তার বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সি যদিও পশ্চিমবঙ্গে দীর্ঘদিন ধরে ছিল, এটা একটা বড় ব্যাপার। সো সব কিছু যদি সেখানে আপনি- দুর্নীতির ব্যাপারটাও কি আছে কিনা? আমরা দুর্নীতি হ্যাঁ, নিয়েও এখানে কিন্তু দুর্নীতির ব্যাপারটা আছে। দেখতাম আপনি যে প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী তারা এগুলো নিয়ে অনেক ধরনের প্রচারণা চালিয়েছে। সো এই এই এতগুলো কারণ যদি আপনি বিশ্লেষণ করেন, তাহলে এই 2021 সাল থেকে বিজেপির যে উত্থান, গেরুয়া ঝড় যেটা পশ্চিমবঙ্গে শুরু হয়েছিল, সেইটারই পরিণতি আজকে তাদের এই এবার result-এ এবার দেখতে পাই। মুসলিমদের ভোটগুলো কোন দিকে গিয়েছে বলে আপনার কাছে মনে হয়? নাকি মমতায় পেয়েছেন, নাকি সেটা পরিবর্তিত হয়ে কিছুটা গেরুয়া, মানে যদি বিজেপি আপনি যে ফলাফল দেখছেন তাতে তো মনে হতে পারে যে গেরুয়া ঝড়ের প্রতি হয়তো সমর্থন থাকতে পারে, তবে পরবর্তীতে কি হবে, কারণ যারা ক্ষমতায় আসছেন তাদের মুসলমানদের প্রতি দৃষ্টিভঙ্গি কি, বা তারা কি ধরনের পলিসি নেবেন, এটাও কিন্তু একটা শঙ্কার ব্যাপার আছে। কারণ আমরা কিন্তু ওই যে বাংলাদেশে অনেককে পুশ ইন করার ব্যাপারেও, মানে পুশব্যাক করার ব্যাপারেও অনেক কিন্তু আমরা কথা শুনেছিলাম যারা এসছেন। এই বিষয়গুলো কিন্তু আমাদেরও ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের ক্ষমতার পট পরিবর্তনের পরে বাংলাদেশের ফরেন পলিসি কী হবে। তবে একটা জিনিস আমরা বলতে পারি, দেখেন তিস্তা নিয়ে কিন্তু কেন্দ্র সরকার, আমরা ওই আলোচনায় জি, জি। আসব। আমরা একটু শুনে আসি সাইফ মুস্তাফিজের কাছ থেকে যে এই যে আজকের নির্বাচনের যে ফলাফলটি আমরা দেখতে পেলাম, সেখানে অনেকে এও বলছেন যে বাংলাদেশে 5ই আগস্টের যে বিপ্লব এখানে হয়েছে, সেই বিপ্লবের কারণেও কিছুটা মমতা ব্যানার্জি হয়তো পিছনে চলে যেতে হয়েছে। কারণ যে এখানে যে অন্যান্য যে ইসলামিক দলগুলোর যে উত্থান এবং এবারের যে তাদের রেজাল্ট, সেই একই সাথে সেখানকার বিভিন্ন টিভি চ্যানেল এবং আপনিও নিশ্চয়ই দেখেছেন, ময়ূখ রঞ্জনের কথা যদি আমরা বলি, সবসময় বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে বলছিলেন যে এখানে হিন্দুদেরকে বিভিন্নভাবে অন্যায় অত্যাচার করা হচ্ছে, জবাই করা হচ্ছে, মিথ্যা প্রোপাগান্ডা। সেগুলোও কি একটি কারণ কিনা? তারা তো, বিজেপি তো সাধারণত হিন্দুত্ববাদী দল, তারা একটু কঠোর হিন্দুদের না বিষয়ে। এটা ধন্যবাদ আপনাকে প্রথমে, আমার বিজ্ঞ সমালোচক এবং যারা টিভির পর্দায় দেখছেন তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। না ডেফিনেটলি এটা তো ওয়ান অফ দ্য রিজন যে অলরেডি 1.5 বছর ধরে একটা ন্যারেটিভ বারবার এখানে বিল্ড করা হয়েছে, এবং এরকম যারা অপসাংবাদিকতা করে তারা এরকম অনেক মিথ্যা, এরকম অনেক নিউজ তারা ছড়িয়েছে যে বাংলাদেশে হিন্দুদেরকে একদম মেরে ফেলা হচ্ছে, বা এরকম অনেক রকম নিউজ দেওয়া হচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে আমাদের এখানে কোনো হিন্দু নিরাপদ নাই, বা এই ধর্মীয় উগ্রবাদের জায়গাটাকে আরও বাড়িয়ে দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গে। তো সেই জায়গায় যাদের রাজনীতি, বিজেপি তো মূলত ধর্মীয় দল হিসেবেই মূলত তাদের ধর্মটাকে পুঁজি করে তাদের রাজনীতি, তো সেখানে তাদের একটা বড় সাপোর্ট বেস তৈরি হয়েছে। তারা হয়তো মনে করেছে যে সেখানে হিন্দুত্ববাদের যেই একটা উত্থান অন্যান্য জায়গা অঞ্চলে, সেরকম করেই পশ্চিমবঙ্গেও এই উত্থানের জায়গাটা একটা বড় ফ্যাক্ট কাজ করেছে। আবার আমি বলতে চাই যে একটা ভোট ট্রিকিং আপনিও উল্লেখ করলেন যে অনেককে ভোটার তালিকা থেকে বাদ করা হয়েছে, এটা সংখ্যাটা সম্ভবত 50 লাখ, প্রায় 90 লাখের মতো। 90 লাখের মতো। আচ্ছা আচ্ছা, এটা তো হিউজ নাম্বার। কারণ আপনি যদি ভোটের মেজার করেন, সেখানে কিন্তু 4-5%-এর ব্যবধান দেখানো হচ্ছে মেজর যেই 120টা প্লাস আসনের। হ্যাঁ, 90 লাখেরও বেশি তালিকা বাদ পড়েছে। আমরা পার্থক্য দেখানো হচ্ছে যে মানে যে আজকের যে ফলাফল মোটামুটি লাস্ট যে পর্যন্ত সম্ভবত 173টা আসনে সম্ভবত বিজেপি এখন এগিয়ে আছে। তো সেখানে 4-5% ভোটার ব্যবধানে মানে সেখানে তারা এগিয়ে আছে। তো এইটা তো একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। কারণ আপনি আগে থেকে যদি এরকম করে বেছে বেছে ভোটার তালিকা থেকে বাদ দেন, মুসলমানদেরও আমার সম্ভবত এখানে অনেককে বাদ দেওয়া হয়েছে। তো এরকম অনেক ফ্যাক্টর হয়েছে। আবার মমতা ব্যানার্জিকে তো বলতে শুনলাম যে হাসিনার কায়দায় ইলেকশন হয়েছে। তো হাসিনার কায়দায় ইলেকশন মানে তো ফুল ফরম্যাট নেই। এবং আমরা দেখেছি এবার নরেন্দ্র মোদী উনি এসে ঝালমুড়ি খাওয়া থেকে শুরু করে অনেক রকম স্টান্টবাজি এখানে হয়েছে, এবং অমিত শাহ থেকে শুরু করে অনেক বড় বড় ফিগার হচ্ছে যে এবারকার ইলেকশন প্রমোশনে তারা যুক্ত ছিল।
তো সব মিলে এরকম একটা কাজ আছে। পশ্চিমবঙ্গকে তারা আবার অন্যভাবে এরকম নিয়েছিল এবার আবার নির্বাচনে। তাদের বাংলাদেশের শেখ হাসিনার যে কর্মী বাহিনী, এরাও তো ভারতে অবস্থান করছে, তো তারাও হয়তো বা এটা একটা তারাও পার্ট কি ভোট থাকতে দিয়েছে পারে। নাকি? তাদের তো আর ভোট নেই দিতে সেখানে। ভোট না দিলেও তাদের তো একটা পূর্ব অভিজ্ঞতা আছে ইলেকশনের, ইঞ্জিনিয়ারিং এর, তো সেটা হতে পারে। আমি একটা দেখলাম, ছবি দেখলাম, ওই যে সাভারের যে গাজীপুরের যে মেয়র ছিল জাহাঙ্গীর, উনি শুভেন্দু চট্টোপাধ্যায়কে ফুল দিয়ে মানে শুভেচ্ছা জানিয়েছে। ইতিমধ্যে জানিয়েছেন, এটা হ্যাঁ, কি আমার এআই মনে- নাকি সত্যি? না, সত্যি। সত্যি, আচ্ছা, ওকে, হ্যাঁ বলেন। জি, তো এইগুলোই আসলে, এই ফ্যাক্টরগুলোই আমার মনে হয় যে কাজ করেছে। তো ওভারঅল এখানে কিন্তু নারী ভোটারদেরও একটা বড় ভূমিকা ছিল, যেটা এর আগে বিভিন্ন কারণে মমতা বন্দ্যোপাধ্যায়কে নারীরা ভোট দিতেন, এগিয়ে রাখতেন। সে ভোটের ভাগও মনে হয় এবার অনেক দূর বিজেপিতে গিয়েছে। সেটা কিছু ক্ষেত্রে গিয়েছে, আবার অন্যান্য ক্ষেত্রে কিছু তরুণ ভোটার আছে, তরুণ ভোটারদেরকেও হয়তো কিছু ক্ষেত্রে তার আকর্ষণ করতে পেরেছে। ওভারঅল আমার মনে হয় যে এখানে ইঞ্জিনিয়ারিংটা যদি না হতো, তাহলে হয়তো বিজেপি এরকম করে অল আউট এত ভালোভাবে যে তার কথা ছিল না, আমি যতটুকু বুঝি। মমতা ব্যানার্জিও ইঞ্জিনিয়ারিং এর কথা বলেছেন, যে সেখানে অনেকগুলো আসন বিভিন্নভাবে নেওয়া হয়েছে, তিনিও অভিযোগ সেটাই করেছেন। বললাম আর কি। আমারও ধারণা মানে একটা ইঞ্জিনিয়ারিং এর ফলাফলই এত বড় মার্জিনে তারা হয়তো জিততে যাচ্ছে। জি, ধন্যবাদ। আমরা একটু আবারও আসি মমিনুল আমিন আপনার কাছে। আপনি যেটা বলছিলেন যে সম্পর্কের ব্যাপারটি, এবারে বিজেপি আর সাথে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটি আসলে কেমন হ্যাঁ, হতে তার আগে পারে? আমি একটু বলে নিই যে বিরোধী দল যে নারী বিদ্বেষী, বিজেপির কিন্তু এই প্রচারটা কেন্দ্রীয়ভাবে ছিল এনডিএ সরকারের, যে বিরোধী দল, তাদের যারা বিজেপি সরকারের যে বিরোধী দলীয় জোট রয়েছে তারা নারী বিদ্বেষী, এটা একটা ইন জেনারেল প্রোপাগান্ডা বা প্রচারণা কিন্তু ছিল। সো সেটা কলকাতাতেও, মানে এইখানে পশ্চিমবঙ্গেও আপনার এটা প্রভাব পড়তে পারে, এবং তাদের কিছু নারী ভোটার এখানে বৃদ্ধি পেতেও পারে, আমার সমালোচনা যেটা বললেন। আর একটা হচ্ছে প্রভাবের ব্যাপারটা বললে কি, পররাষ্ট্রনীতি তো মোটামুটি সেম থাকে, কেন্দ্রীয় সরকারের সাথে আলোচনা, কেন্দ্রীয় সরকারই পররাষ্ট্রনীতিগুলো ঠিক করে থাকে। তবে আমাদের সাথে লোকাল কিছু ইস্যুস ছিল, যেমন তিস্তা ইস্যুতে পশ্চিমবঙ্গের সাথে কেন্দ্রীয় সরকারের একটা টানাপোড়েন ছিল, বা একভাবে মমতা দিদি তিনি পুশ করছিলেন, তার পক্ষে কথা বলছিলেন, তার রাজ্যের পক্ষে। এখন যদি পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গে যদি বিজেপির লোক বসে থাকেন মুখ্যমন্ত্রী হিসাবে, তাহলে ডিল করাটা বাংলাদেশের জন্য অনেক ইজি হবে। কারণ একই সরকার কেন্দ্রে আছে, আবার তাদের পার্টি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আছে। সো এইখানে আমার মনে হয় কিছু দূর মানে কিন্তু বাংলাদেশে তো আওয়ামী লীগ নেই, সেই সময় তো আওয়ামী লীগ এটার দেখেন, আওয়ামী লীগের আলোচনাটি চ্যাপ্টার এগিয়ে ক্লোজ, নিয়েছিল। যতটুকু সেই ক্ষেত্রে কি আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, এবং বিজেপি কি সেই ক্ষেত্রে এত দূর এগিয়ে আসবে কিনা? এগিয়ে আসবে আমি সেটা বলিনি, তবে আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড। সরকার, আমরা এখন বিশ্বাস করতে চাই যে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে একটা যে সরকার গঠন করা হয়েছে, বাংলাদেশে যেমন গণতন্ত্রের শুভযাত্রা, নতুন যাত্রা শুরু হয়েছে, ভারত সরকারও নতুনভাবে বাংলাদেশকে দেখা শুরু করেছে নতুন দৃষ্টিভঙ্গি থেকে। সেখানে হাসিনা এবং আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড বলেই আমরা ধরে নিচ্ছি। আমি বলতে চাচ্ছি, ডিল করার জায়গাটা এখন মানে কেন্দ্রে একটা সরকার, পশ্চিমবঙ্গে আর একটা সরকার, এখানে একটা স্ট্র্যাটেজিক্যাল প্রবলেম ছিল, হতে পারে এইটা অনেক ডিল করা ইজি হবে। তো এইটা আমাদের সরকারকে আসলে সেভাবে প্রস্তুতি নিতে হবে, যে তারা বাংলাদেশের স্বার্থ বিষয়গুলো, পারস্পরিক বর্ডার আছে, অনেক বর্ডার স্বার্থ সংশ্লিষ্ট বিষয় রয়েছে, ট্রেডের কিছু বিষয় রয়েছে, এই বিষয়গুলো যেহেতু একই সরকার, মানে একই পার্টির রাজ্য, কেন্দ্র এবং রাজ্যে একই পার্টির সরকার, সো বাংলাদেশ সরকারও হয়তো সেভাবে ডিল করতে আরো কমফোর্ট ফিল করবে। আমি কমফোর্ট জোনটা আমরা বাড়বে। ভিসার কথাও শুনছিলাম যে হয়তো কিছুদিনের মধ্যে ভিসা চালু হবে, ভিসা চালু হওয়ার ব্যাপারটা আসলে বাংলাদেশের স্থিতিশীলতার উপর নির্ভর করছে। এইটা সাথে আসলে পশ্চিমবঙ্গের নির্বাচনের খুব বেশি সম্পর্ক আছে বলে মনে করি না, তবে নির্বাচন একটা ঘটনা ছিল জাস্ট। বর্তমান যেহেতু একটা স্থিতিশীল গণতান্ত্রিক সরকার রয়েছে, অবশ্যই ভারত নতুন করে ভিসা চালু করবে সে ব্যাপারে সিদ্ধান্ত আমরা জেনেছি, এবং আশা করছি খুব দ্রুতই তারা সব ধরনের ভিসা বাংলাদেশিদের জন্য চালু করবে। পশ্চিমবঙ্গ পদ্ম যে ফুটলো এখন সাইফ মুস্তাফিজ, সেই ক্ষেত্রে তিস্তা চুক্তির যে আমরা অগ্রগতি দেখেছিলাম, সে সময় ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন এবং অনেকটাই মনে হচ্ছিল যে উনি চাচ্ছিলেন ব্যক্তিগতভাবে যে না হোক এই চুক্তিটা। সেক্ষেত্রে মনে হচ্ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় মূলত এটাতে তিনি রাজি হলেন না, সেজন্য এই চুক্তিটা হলো না। সেই ক্ষেত্রে কি এখন সেই চুক্তিটা হওয়ার সম্ভাবনা মানে আরও কি একটু বেড়ে গেল, নাকি না আসলে যে জায়গায় ছিল তাই থাকবে? কারণ সে সময় বাংলাদেশে আওয়ামী লীগ সরকার ছিল, এখন হয়তো সেই আলোচনাগুলো এরকম হবে না। এখন বিএনপি সরকার আসছে, তো বিএনপি সরকার আসছে, তাদের এখন সেটা কি মধ্যে সম্পর্ক এগিয়ে নিয়ে স্থাপন- যাওয়া সম্ভব কিনা? তাদের মধ্যে সম্পর্ক স্থাপন আমার মনে হচ্ছে হয়েছে বা হচ্ছে, তো সেটা আমার মনে হয় যে সমস্যা হওয়ার কথা না। তবে আপনার আগের যে কোশ্চেন বললেন, সেই কোশ্চেন অনুযায়ী হচ্ছে যে আমি মনে করি যে এখন বেটার চান্সেস আছে, কারণ
আগে তো বারবার তারা এইটাই বলতো যে ওইখানকার রাজ্য সরকার বা মমতা ব্যানার্জির পক্ষ থেকে এই চুক্তির ব্যাপারগুলা বা এগুলো আসলে আটকানো হয়। তো এখন যেহেতু মানে মোদির গভর্নমেন্টের লোকজনই এখন সেখানে রুল করবে, তো সেখানে তাদের পলিসিগত জায়গায় আসলে ডিসিশন নেওয়াগুলো ইজি হবে, মোর ইজি হবে। তো সেটা আমার মনে হয় যে এখন হওয়াটা উচিত এবং তাদের পলিসিগত জায়গায় মানে যদিও আমি আসলে বিশ্বাস করতে করি না আর কি যে ভারত আমাদেরকে আসলে খুব বেশি কোনো ক্ষেত্রে বেনিফিটেড করবে যেই আসুক ক্ষমতায়। সো তারপর আমি আশা করছি যে বর্তমানে যে সরকার আছেন তারেক রহমান সাহেব থেকে শুরু করে তাদের যে ফরম্যাটে তারা কাজ করছেন, আমি আশা করব বাংলাদেশের স্বার্থ রক্ষা করে যেন তারা পলিসিগুলোতে এগোতে পারে এবং বিশেষ করে তিস্তা চুক্তি যেটা আসলে আমাদের উত্তরবঙ্গের মানুষের জন্য আসলে খুবই গুরুত্বপূর্ণ, আসলে পুরো বাংলাদেশের জন্য একটা একটু গুরুত্বপূর্ণ বিষয়। আমরা চাইবো যে এই সরকারের আমলে যেন এটা আসলে এই চুক্তিটা বাস্তবায়ন হয় এবং আলটিমেটলি বাংলাদেশের মানুষ যেন সুবিধাটা পায় এবং এটা তো আমাদের ন্যায্য হিস্সা, এই পানির ন্যায্য হিস্সাটা তো আমাদের দীর্ঘদিনের চাওয়া ছিল। আশা করব মানে সম্পর্কটা যেন আওয়ামী লীগের মতো করে বিএনপি স্থাপন করে যেটা আসলে আমরা মনে করছি বা বলছি সেই ভুলটা যেন তারা ভাঙিয়ে বাংলাদেশের স্বার্থ রক্ষা করে তারা তিস্তা চুক্তি থেকে শুরু করে সার্বিক এই দুইটি দেশের মধ্যে যে দ্বিপাক্ষীয় যেই চুক্তিগুলো হতো বা হচ্ছে বা সামনের দিনে হবে সেগুলো যেন একটা সুন্দর সম্পর্কের ভিত্তিতে মর্যাদার ভিত্তিতে এবং দুই দেশেরই স্বার্থ রক্ষা করে যেন হয় সেটা আমরা আশা করি। অন্যান্য সম্পর্কগুলো আমরা তো এটা তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করলাম এবং অন্য তো অনেক বিষয় আছে যেগুলো পশ্চিমবঙ্গের সঙ্গে আমাদের খুবই রিলেটেড যে সম্পর্কগুলো, সেগুলোর বিষয়ে কি প্রভাব পড়ার কোনো সম্ভাবনা আছে কিনা? কিছু ক্ষেত্রে পজিটিভ প্রভাব পড়বে, কিছু ক্ষেত্রে নেগেটিভ প্রভাব পড়বে। আগের যেই রাজ্য সরকারে যারা ছিলেন সেই সেট আপের সাথে বাংলাদেশের গভর্নমেন্টের একরকম ইকুয়েশন ছিল। এখন রেদার মানে আমি দেখতাম দুই গভর্নমেন্টের মানে মোদির সাথেও একরকম সম্পর্ক ছিল, তারপরে যে দিদি আছেন ওইখানে ওনাদের সাথে একরকম সম্পর্ক ছিল। কিছু তো পলিসিগত জায়গায় পরিবর্তন আসবে, আবার একদমই আমাদের নতুন একটা সরকার, সো তাদের সাথেও তো একটা নতুনভাবে সম্পর্ক স্থাপনের ব্যাপার আছে। তো সব মিলে আসলে দেখা যাক, কারণ তাদের পলিসিগত জায়গায় তো আমার এখনও মনে হয় যে মোদি গভর্নমেন্ট চায় যে আওয়ামী লীগকে আসলে ব্যাক করানোর জন্য এবং পলিসিগত জায়গায় বিএনপিকে তারা যেভাবে ইউজ করতে যাচ্ছে, মানে আমি চাইবো যে বিএনপি স্মার্টলি যেন এটা আর কি ডিল করতে পারে। সেই আঙ্গিকে যদি বিএনপিকে নিয়ে তারা খেলতে পারে তাহলে ধরেন যে খুব বেশি দিন লাগবে না আসলে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য। কারণ আপনি দিল্লিতে তাকে একদম সেফ হাউসে মানে একদম শেল্টার দিয়ে যখন হাসিনাকে আপনি রাখছেন তখন তো বোঝাই যাচ্ছে যে কার প্রতি তাদের ভালোবাসাটা, একটা দেশের প্রতি তাদের ওই ভালোবাসার জায়গাটা কি আছে বা সেই স্বার্থ সংশ্লিষ্ট রক্ষা করার জায়গা আছে নাকি একটা দল একটা মানুষ কেন্দ্রিক। যদি তাই হতো তাহলে তো দেখা যেত যে হাসিনাকে ফিরিয়ে দিত বা শহীদ শরীফ ওসমান হাদির যারা হত্যাকারীকে গ্রেফতার করেছে তাদেরকে তো তারা এখনও ফিরিয়ে দেয়নি। তারা এখন নানা রকম জটিলতা নানা রকম পরীক্ষা নিরীক্ষা করার মধ্য দিয়ে এই জিনিসটাকে আরও দীর্ঘায়িত করছে। তো এই বিষয়গুলোতে বোঝা যায় যে তাদের আসলে বাংলাদেশের প্রতি নীতি কীরকম হতে পারে, যেটা আসলে আওয়ামী লীগের প্রতি তাদের যে একটা আওয়ামী লীগকে তারা আসলে আগলেই রাখছে বলা যায়, কারণ এছাড়া তো শেখ হাসিনার কে আর কেউ শেল্টার দিচ্ছে না, নরেন্দ্র মোদীকেই তো তাকে শেল্টার দিচ্ছে। তো বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বা দ্বিপাক্ষীয় নীতির ক্ষেত্রে এটা একটা বড় ফ্যাক্টর হিসেবে কাজ করা উচিত বা বর্তমানে যে গভর্নমেন্টে যারা আছেন তাদের অবশ্যই নীতি নির্ধারণের ক্ষেত্রে এইটা সবার আগে সামনে আনা উচিত যে আপনারা হাসিনাকে ফিরিয়ে দিন বা তাদের যে বিচারের যে প্রক্রিয়া সেটাতে তা আমাদের পার্শ্ববর্তী দেশ হিসেবে আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে আমাদের এই সহযোগিতাটা আপনি করেন, কারণ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের একটা সম্পর্ক থাকে। এখন ব্যক্তির সাথে যদি রাষ্ট্রের সেই সম্পর্ক থাকে তাহলে তো আসলে কখনোই তাকে আমরা বন্ধু বা সেইভাবে আমরা দেখতে পারবো না। বিএনপিও তাই বলছিলেন যে রাষ্ট্রের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক হবে, রাষ্ট্রের সঙ্গে আওয়ামী লীগে মানে ভারতের সঙ্গে কোনো একটি স্পেসিফিক দলের সম্পর্ক নয়, এটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্ক হবে। যেটি সাইফ মুস্তাফিজ বলছিলেন যে বিএনপি যদি স্মার্টলি হ্যান্ডেল করতে পারে ইন্ডিয়ার সঙ্গে তাহলে হয়তো অনেক সম্পর্কই ভালো থাকবে এবং আরও ভালো করা সম্ভব হবে। বিএনপি কি সেটা পারবে বলে মনে হয় আপনার কাছে? অনেক ধন্যবাদ। আমি আমার সমালোচকের একটা কথার জাস্ট উত্তর দিয়ে নিই। তিনি যেটা বলেছেন তার উত্তর একটাই দেব যে বিএনপিকে নিয়ে আসলে খেলার কোনো সুযোগ নাই, কারণ 2009-এর নির্বাচন, যে নির্বাচনে আওয়ামী লীগ প্রথমবার ক্ষমতায় এসে ফ্যাসিবাদ কায়েম করেছিল, আমরা সবাই জানি সেই নির্বাচনটা কারা কিভাবে রিগড করেছিল, কতটা মাস্টার প্ল্যানের অংশ ছিল সেই নির্বাচন। সেই নির্বাচন আর 2026-এর নির্বাচন এক না। 2026-এ অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করে বিএনপি সরকার
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গঠিত হয়েছে। এই সরকার আর 2009-এর আওয়ামী লীগ সরকার, যেটা একটা মানে যারা নাকে খত দিয়ে আসা সরকার বলবো, সেই সরকার এক না। সুতরাং বিএনপিকে নিয়ে খেলার সুযোগ নেই, অতীতেও কখনো ছিল না। দেশনেত্রী প্রয়াত দেশনেত্রী বেগম খালেদাদের নেতৃত্বে যে বিএনপি সরকার গঠিত হয়েছিল, তারাও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন ভূমিকা রেখেছিলেন বলেই তিনি আপোষহীন উপাধি পেয়েছিলেন। এখন আসেন স্মার্টলি হ্যান্ডেল করার বিষয়টা কি, সবার আগে বাংলাদেশ, এটা কিন্তু বিএনপির নীতি। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু সবার আগে বাংলাদেশ এই মটোতেই কিন্তু এগোচ্ছেন। সুতরাং আমাদের সাথে ভারতের সম্পর্ক বা যে কোনো রাষ্ট্রের সম্পর্ক পিপুল টু পিপুল, স্টেট টু স্টেট হবে। ভারত তার রিজনাল হেজিমনি টিকিয়ে রাখতে অনেক কিছু করতে পারে, হাসিনাকে ফিরিয়ে দিবে কিনা, যেমন এইটা বিষয় ভারতের শুধু যে ভারতের পলিটিক্যাল ডিসিশনের ব্যাপার রয়েছে। তারা দেখাতে মানে দীর্ঘদিন আওয়ামী লীগ ভারতকে সার্ভ করেছে, তারা একটা দেখাতে চায় যে আমরা আমাদের বন্ধুদেরকে মনে রাখি, এরকম হতে পারে। কিন্তু সম্পর্ক আজকে যেরকম আছে, ভবিষ্যতে আগামী 5 বছর 10 বছর যে একই রকম থাকবে তা না, নির্ভর করবে বাংলাদেশের সরকারের সাথে। তার নতুন যে সরকার এসেছে, সেই সরকার বিএনপি সরকার ভারতের সাথে এবং অন্যান্য রাষ্ট্রের সাথে যে পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, সেখানে আমাদের ভয়েসটা কত স্ট্রং হচ্ছে। এটা হলেই যে ভারত ফিরিয়ে দেবে ব্যাপারটা তা না, কিন্তু এটা ভারতের নিজস্ব কিছু রাজনৈতিক কৌশল আছেই। বন্দি প্রত্যাবর্তন চুক্তি আমাদের সাথে আছে। ভারত তার যেমন যে 2 জন ওসমান হাদি হত্যা মামলায় অ্যারেস্ট হয়েছে, চাইলে যে ভারত ফিরিয়ে দেবে ব্যাপার একটা নিজস্ব প্রক্রিয়া। এর আগেও আমরা দেখেছি অন্যান্য যারা বিভিন্ন কেসে যারা ভারতে বন্দী ছিল, তাদেরকে পরের দিনই ফেরত দিয়েছে তা না, কিন্তু তারা তাদের আইনি প্রক্রিয়ার মাধ্যমেই যাবে। এখানে সরকার তার ভূমিকা পালন করে যাবে। সরকার অবশ্যই বন্দীদের ফেরত চাইবে, তবে ভারত তার রাজনৈতিক স্বার্থ কিছু দূর দেখার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। হ্যাঁ, তবে আগের সরকার আওয়ামী লীগ সরকার যেভাবে নতজন পররাষ্ট্রনীতি নিয়েছিল হাসিনা সরকার, সেটা বিএনপি সরকারের নেওয়ার কোনো সুযোগ নাই, কারণ বিএনপি জনগণের সরকার, জনগণের ভোটে নির্বাচিত এই সরকার। সুতরাং বিএনপিকে নিয়ে খেলার যেমন সুযোগ নেই, বিএনপি সবার আগে বাংলাদেশ মানে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে নীতি, এটার বাস্তবায়ন সবসময় করবে, এটাই আমাদের বিশ্বাস। জি, ধন্যবাদ। আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারও বিদায়ী সাক্ষাৎ হয়েছেন, এখন যিনি হাইকমিশনার ছিলেন, এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীও বলেছেন। ওনার কথা জি, শিওর। সো ওনাকে আমি খুবই সম্মান করি। উনি সদ্য বিএনপিতে যুক্ত হয়েছে, তো বিএনপির হয়ে আসলে একটু স্ট্রংলি একটু বলাটা স্বাভাবিক। কিন্তু দেখেন, উনি যে কনফিডেন্সের সাথে বলছে যে সবার আগে বাংলাদেশ নীতিতে বিএনপি কোনো রকম ছাড় দিবে না, এটা আসলে আমি মনে করি না। কারণ বর্তমান যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, উনি যখন দেশে ফিরতে পারছিলেন না, উনি কিন্তু লিখেছিলেন যে কারণে সে ফিরতে পারছেন না সেটা আসলে তিনি পাবলিকলি জানাতে পারছেন না, তার একার বিষয় না। সো এখানে অনেক পক্ষ, অনেক মত বা আরও বিহাইন্ড দ্য সিন অনেক স্টোরি থাকতে পারে, সেটা আসলে উনি ব্যাখ্যাও করেননি, এখন আমরা জানিও না কেন করেননি। এবং আপনি দেখেন যে বর্তমানে যিনি পররাষ্ট্রমন্ত্রী, তিনি আগে নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা ছিলেন খলিলুর রহমান সাহেব। আমি জানি না উনি আসলে কখনো ছাত্র দলের রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা বা বিএনপির কোনো সক্রিয় রাজনীতির সাথে যুক্ত ছিলেন কিনা। এবং আমি জানি যে বিএনপিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর মতো এরকম অনেক দক্ষ লোক আছে আমার জানা মতে, যদি না থাকে তারা হয়তো বলতে পারবেন। তো উইদাউট মানে কোনো রিজন ছাড়া তাকে কেন পররাষ্ট্রমন্ত্রী বানানো হলো, সেটা কিন্তু একটা ফ্যাক্ট, এটা ভাবতে হবে। এবং এই ট্রানজিশনের পেছনে অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা তো বলছি না, এখানে অবশ্যই ইঞ্জিনিয়ারিং হয়েছে। এবং সেই ট্রানজিশনের ক্ষেত্রে নিরাপত্তা বিষয়ক যে উপদেষ্টা যিনি ছিলেন, তার আন্ডারে কিন্তু এই বাহিনীগুলো ছিল, এবং ইলেকশনের সময় কিন্তু তিনি একটা গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন। সেই মানুষকে যখন আপনি প্রাইস পোস্টিং করে আপনার বর্তমান সরকারের সময় আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিচ্ছেন, তাহলে তো নিশ্চয়ই বুঝতে হবে এখানে সামথিং রং। এখন যারা বুঝদার মানুষ আছে তারা বুঝতে পারবে যে কোনো রকম পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড ছাড়া একে কেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলো। এবং এই যে তারেক রহমান সাহেবের দেশে ফেরা, কাদের বিভিন্ন মানুষের যে সায় বা বিভিন্ন মানুষের যে একটা জায়গা ছিল যে তাদের নিয়ন্ত্রণে ছিল, বা তারা রায় দিলে বা তারা সায় দিলে সে ঢুকতে পারবে, সে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সাহেব আমরা জানি যে ইউএসএ তো দৌড়াদৌড়ি করেছে, ভারতে দৌড়াদৌড়ি করেছে। তো একবারেই যে সে আসলে একদম মানে বেগম খালেদার ক্ষেত্রে এটা আসলে আমি হাইলি এগ্রি করি যে উনি একদমই আপোষহীন ছিল, এবং ওনাকে আসলে এই ভারত বলি বা এটা কাউকে উনি ছাড় দেয়নি। তো তার ক্ষেত্রে আসলে মানে এটার কোনো কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে উনি যেভাবে বলছেন এটা আসলে আমি একদম আপনি একটু নোট করেন, আপনি নোট করে রাখেন, এসে কথা বলবেন। রহমান শুধু একজন ব্যক্তি না, একটা ইনস্টিটিউশন। কিভাবে আপনি ডিটেইলে বলবেন, আপনি বিরতির পরে। প্রিয় দর্শক, ইস্পাহানী মির্জাপুর জিরো আওয়ারে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর।
আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরো আওয়ারে। আমরা কথা বলছিলাম পশ্চিমবঙ্গে বিজেপি ও সাম্প্রতিক বিষয়। আমরা সাম্প্রতিক বিষয় নিয়ে এখন কথা বলবো। মমিনুল আমিন বিরতির আগে যেটি বলতে চেয়েছিলেন আপনি চাইলে। ধন্যবাদ। উনি যেটা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে বলেছেন, উনি অনেক বিষয় প্রকাশ করতে পারলেন না। আমি একটু উদাহরণ দিয়ে বলেছি, ওনাকে শুধু ব্যক্তি হিসাবে চিন্তা করলে হবে না, ওনাকে একটা প্রতিষ্ঠান সমতুল্য চিন্তা করতে হবে। হি ইজ অ্যান ইনস্টিটিউশন হিমসেলফ। উনি কার সন্তান? শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সন্তান। উনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি, যিনি ফেরার আগে দেশের বৃহত্তম অংশ মনে করছেন এবং ইন্টারন্যাশনালিও অলমোস্ট ধরে নিচ্ছেন যে এই দলটা জনগণের ভোটে ক্ষমতায় আসলে উনি সম্ভাব্য প্রধানমন্ত্রী হবেন। সুতরাং তার এই যে একটা বিশেষ পরিস্থিতি, দেশ ত্যাগ করা, দীর্ঘদিন দেশের বাইরে থাকা, আবার হাসিনা সরকার উদয় হয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার আসা, এবং অন্তর্বর্তী সরকার যে পুরোপুরি আইনশৃঙ্খলার উপরে নিয়ন্ত্রণ আনতে পেরেছিল কিনা, ইন্টারন্যাশনাল রিলেশনগুলো করতে পেরেছিল কিনা, সব কিছুর পরেও তার দেশে ফেরাটা কিন্তু এত সহজ না। তো কিছু বিষয় এখানে হাইড রাখতেই হয়, কিছু বিষয় এখানে থেকেই থাকে যে উনি সব কিছু এনশিওর হয়ে ওনার সিকিউরিটি টিম বা দলের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন, যারা ওনার দেশে ফেরা নিয়ে কাজ করছিলেন, তারা অনেক কিছু চেক করে ওনার ফেরার ব্যাপারে। দেখেন, আপনি আবেগ দিয়ে অনেক কিছু বলতে পারেন যে 5ই আগস্ট হাসিনা পালায় গেছে, উনি টুপ হেলিকপ্টারে করে, যে হাসিনা বলতো না যে টুস করে ফেলা দিবে বা কিভাবে নাজিল হবে ওরকম। দেখেন, আটকানোর ব্যাপারটা না, উনি দেশ একটা অস্বাভাবিক পরিস্থিতি ছিল। এখন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যদি 5 তারিখে নিরাপত্তার কথা বলছেন, যে নিরাপত্তার জন্য তাকে দীর্ঘ সময় অফার করা হয়েছে, আপনি ফেরেন, আপনার জন্য সব রকম ব্যবস্থা করা হবে। জাতীয় সরকারের সেই সময় যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা ছিলেন, বিএনপিকে জাতীয় সরকার অফার করা হয়েছিল, তারা জাতীয় আমরা ক্ষমতার অংশ হতে চাই নাই, যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবো বলেই কিন্তু সেই সময় অফার নেওয়া হয় নাই। ওনার দেশে ফেরার বিষয়ে অনেকগুলো আপনার প্যারামিটার ছিল, নিরাপত্তার বিষয়টা অবভিয়াসলি ছিল। উনি দীর্ঘদিন, উনি কিন্তু এমন না উনি দেশে কোনো একটা 3 মাসের জন্য দেশে বাইরে ছিল, বিএনপির অনেকটা কিন্তু দেশের বাইরে ছিল, তারা এসেছে। তিনি আর তার সিচুয়েশনটা কিন্তু একরকম ছিল না। সুতরাং দেশ কোন দিকে যেতে পারতো, আমাদের যারা দেশের অভ্যন্তরীণ এবং বহির যে ষড়যন্ত্রগুলো হচ্ছিল সেগুলো পুরোপুরি হয়েছিল কিনা, এগুলো এনশিওর করে কিন্তু ওনাকে ফিরতে হতো। ইনস্টিটিউট দাবি করছেন যে দেশের ত্রাণকর্তা, সে আমার দেশের ক্রাইসিস মোমেন্ট আমার দেশের মানুষের পাশে আসতে পারছে না, এরকম মানুষকে আমি কিভাবে ইনস্টিটিউট বলবো? এবং 3 মাসের মধ্যে, উইদিন 3 মান্থের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে বলেছেন যে তাকে সব রকম সিকিউরিটি তারা অফার করেছে। আচ্ছা, আমাকে বলেন, ওই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা যে বলছে সিকিউরিটি সব রকম অফার করছে, তাহলে তো 3 মাসের ভিতরে নির্বাচন দিতে পারতো। কেন নির্বাচন 3 মাস না দিয়ে 1.5 বছর পর্যন্ত দিতে হলো? 3 মাসের মধ্যে তো 3 মাসের মধ্যে নির্বাচন সম্ভব ছিল। তো নির্বাচনের কোনো কমিটমেন্ট ছিল না। সংস্কার বিচার এই জিনিসটা তো আগে ছিল, যেটাকে আপনারা এখন খুবই হালকা বানায় নির্বাচনটাকে সামনে আনছেন, এবং নির্বাচন করার পর আপনারা জনগণের সাথে কন্টিনিউয়াসলি প্রচারণা করে চলছেন। সংস্কারের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকা দেখি, যে অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের সবারই সাপোর্ট ছিল। কেউ ছিল যমুনার, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন ভাই বলেছিলেন, কেউ ছিল যমুনার অন্তরে আর কেউ ছিল যমুনার কিনারে। ভাই সাপোর্ট করতে কিভাবে দেখেন, আপনারা যমুনার অন্তরে ছিলেন, শুনে আসি আপনার কাছ থেকে শুনবে। না, আমার কথা বলতে দাও, আপনারা যমুনার অন্তরে ছিলেন, আমরা হয়তো যমুনার কিনারে ছিলাম, তো বাট সাপোর্ট ঘরে বাইরে আমাদের ছিল। অন্তর্বর্তীকালীন সরকারের নামে কথা বলতে গেলে সবার নামেই আসবে, তারা সংস্কারের কি বাস্তবায়ন করেছে, 1.5 বছরে কি সংস্কার করেছে, এইটা আলোচনা করতে গেলে লম্বা আলোচনা যাবে। সংস্কার, নির্বাচিত সরকার, একটা সার্বভৌম পার্লামেন্ট বাস্তবায়ন করবে, যেই ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের দৃঢ় প্রতিশ্রুতি রয়েছে। এবং জুলাই সনদ থেকে শুরু করে আমাদের নির্বাচনী ইশতেহারে আমরা যেই প্রতিশ্রুতি দিয়েছি, ইনক্লুডিং আমাদের 31 দফা, প্রত্যেকটা প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে বাস্তবায়নে বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে গঠিত যে সরকার বদ্ধপরিকর, এবং এইটার বাস্তবায়ন অলরেডি শুরু হয়েছে। আগামী 5 বছর ইনশাআল্লাহ দেশের জনগণ তৃণমূল পর্যায় পর্যন্ত দেখবেন। একটা উদাহরণ শুধু বলি, এখন মানুষ ফিল করছে মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, জনতার প্রধানমন্ত্রী। উনি যখন সচিবালয় থেকে এসে ওসমানী মিলনায়তনে পায়ে হেঁটে যায়, এটা হয়তো খুব সিম্বলিক একটা ব্যাপার যে এতটুকুন পথ পায়ে হেঁটে যাচ্ছে, কিন্তু বাংলাদেশের ইতিহাসে এটা কখনো হয় নাই। যারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, আমিও এখানে উপস্থিত থাকি বা না থাকি, আমিও কানেক্ট করতে পারছি এটা আমাদের প্রধানমন্ত্রী। উনি যেভাবে মানুষের সাথে হাত মিলাচ্ছেন, বাচ্চার আবদার রেখে উনি গাড়ি থামিয়ে সেলফি তুলছেন, উপহার পাঠাচ্ছেন, কথা বলছেন মানুষের সাথে, আপনি এখানে উপস্থিত না থাকলেও, অন স্পট না থাকলেও আমরা কিন্তু কানেক্ট করতে পারছি এটা আমাদের সরকার, জনগণের সরকার, তারেক রহমান জনগণের প্রধানমন্ত্রী। এইটা কিন্তু পরিবর্তনের শুরু। এই ধারাবাহিকতা বজায় থাকলে ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা সংস্কার, যেটাতে আমরা জুলাই সনদে স্বাক্ষর করেছি, আমি নিজে একজন খলিলুর রহমানের কথাও বলেছিলেন, আমি আরেকটু শুনে আসি, তারপরে আপনি পরের বারে আপনার উত্তরগুলো দিন। সাইফ মোস্তাফিজ। হ্যাঁ জি, দেখেন ঐক্যমত্য কমিশনের মজার ব্যাপারটা দেখেন, ভাই কিন্তু এখন একদম প্রো বিএনপি, কিন্তু ওই সময় কিন্তু সে একটা ইন্ডিভিজুয়াল, সেটাই তো বললাম, সেটাই বলছি। আপনি এনডিএম এর হয়েছিলেন, আপনি এনডিএম কে রিপ্রেজেন্ট করছিলেন, এরকম রাশেদ একটা দলকে রিপ্রেজেন্ট করছিল, এরকম 10-12টা
এখন দোকান বলে আসলে ভাইরা মাইন্ড করতে পারেন। সো 10-12টা রাজনৈতিক দল আসলে বিএনপি খুলে তাদের লোকজনকে এরকম বসিয়ে একই রকম সুরে আসলে তারা কথা বলেছে, এবং এই প্রসেসটা এত লেন্দি হওয়ার পিছনে কিন্তু এই ভাইরাই দায়ী। আপনারা দায়ী ছিলেন। হ্যাঁ। এনসিপি যারা উনি সদ্য শেষ আপনি করে- যেটাকে দোকান বলেন আমিও বলবো, বা আচ্ছা, জামায়াত আচ্ছা। ইসলামী সদ্য আচ্ছা, গঠিয়ে আমি- ওঠা আমি- কিছু আমি- রাজনৈতিক শুনে সংগঠনকে আপনি- দিয়ে আচ্ছা। তারা লেন্দি করেছে, প্রত্যেকটা প্রমাণ আমার কাছে আছে, আমি নিজে উপস্থিত ঠিক ছিলাম। আছে, আপনি আমি নোট একটু শেষ করে রাখেন, নেব, আপনি না, না, নোট রেখে জি, বলেন। আমি নোট রাখছি, আপনি বলতে পারেন। হ্যাঁ, সো ডেফিনেটলি আমরাই দায়ী। আমরা চেয়েছি আসলে সংস্কারটা যেন না, হয়। আপনারা চান নাই সংস্কার। এ- So, সত্যি কথা আমি প্রমাণ করে দিতে আচ্ছা, পারবো, আপনি বলতে পারেন। আচ্ছা, আপনি প্রমাণ করে দেন। আচ্ছা, বলবো। আচ্ছা, আপনি আপনারা শেষ চান না, করেন। আমি বলবো। সাইদ ভাই, প্রমাণ আপনি- করে দেন। আমাদের জনগণ অনেক আসলে এখন আপনারা চাইলে তো আপনারা signature ডেটা করেন, বেস করেন নাই তো? জিনিসপত্র আপনারা পরে দেখে signature করছেন। জানে, পলিসি মেকিং এর থেকে শুরু করে আমাদের যারা অডিয়েন্স তারা কিন্তু এগুলো সব দেখে এবং দেখুক। তাদের কাছে রেকর্ড আছে। হ্যাঁ, আমাদের কাছে এবং record আছে। ঐক্যমত্য কমিশনের প্রত্যেকটা আলাপ এখনো রেকর্ডেড আছে। জি, তো সেখানে আসেন, দেখি। সেগুলা ফলো করলেও দেখা যাবে যে আমরা মোমিনুল ভাই, উনি শেষ করুক, পরে আপনি কতটুকু ঐক্যমত্য কমিশনে আসলে আমরা সংস্কার কি চেয়েছিলাম কি চেয়েছিলাম না, এবং এই সংস্কারের জন্য আমরা দীর্ঘ লড়াই করে গিয়েছি, এবং সিগনেচার না দেওয়ার রিজনেই কিন্তু আসলে গণভোটটা আয়োজন করা হয় এবং এটা যে আইনি ভিত্তি দেওয়ার একটা জায়গা তৈরি হয়, এটা শুধুমাত্র এনসিপির এই একক অবস্থানের কারণে। কিন্তু এই যে এই ছোট ছোট দোকানগুলো মিলে আসলে সালাউদ্দিন ভাইয়ের পিছনে পেছনে এই মানে একটা শিয়ালের পেছনে সব মুরগি, বা হয়তো বা তারাও নিজেরা ছোট ছোট শিয়াল ছিল কিনা আই ডোন্ট নো। তো এইভাবে আসলে বাংলাদেশের জনগণের সাথে প্রতারণা করেছে। এবং সালাউদ্দিন সাহেব তো সংসদীয় অধিবেশনের শেষ দিন তো তিনি বলেই উঠলেন যে আমরা তো ভেবেছিলাম যদি আসলে ভোটটাই না দেয়, এই জন্য আমরা যার সাথে হ্যাঁ মিলাই গেছি। কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াটা তো রাখতে হবে, যদি ইলেকশন না হয় এটা সন্দেহটা একটা ছিলই। তা না, নির্বাচনের আগের দিন পর্যন্ত আমরা কিন্তু আমরা অনেকেই সন্দেহান এনসিপির ছিল। জায়গা থেকে বা তত্ত্বাবধায়ক সরকার বা NCP ইন্টিম গভর্নমেন্টে আমরা কখনো কি বলেছি যে আমরা আসলে নির্বাচন না, না, চাই সে না? আপনারা কিন্তু সেটা এই বলেননি। জুলাই গণঅভ্যুত্থান, আমি আবারও বলছি, সরি টু সে, যে এই গণঅভ্যুত্থান মোটেও একটা এই মানে গণতান্ত্রিক যেই আমরা যে চর্চার মধ্যে ছিলাম বা ছিলাম না, কিন্তু এই শুধুমাত্র একটা নির্বাচনের জন্য তো হয়নি, এটা একটা পরিবর্তনের জন্য, সংস্কারের শুধুই জন্য। নির্বাচনের এই যে জন্য এখন হয়নি, যে অবশ্যই। একটা সিস্টেমেটিক কলাপসের দিকে যাচ্ছে, এই যে সবগুলা প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আবার যে তারা দখল করে নিচ্ছে, এটা তো সেম আওয়ামী লীগের কায়দে। তাহলে আসলে পরিবর্তনটা কই হলো? আগে আওয়ামী লীগের লোকজন বসতো, আওয়ামী লীগের ভাই বোনেরা বসতো, এখন সালাউদ্দিন আহমেদের ছেলেরা বসতেছে। তো এটা তো খুব বেশি পার্থক্য করার সুযোগ নেই। তো আমরা বলেছিলাম যে যোগ্য ব্যক্তি, যোগ্য লোক, নট নেসেসারি যে আপনি এনসিপির আনতে হবে, জামাতের আনতে হবে বা অন্য কোনো দল আনতে হবে, আপনারা যোগ্য লোককে বসান। মানে সেটার প্রক্রিয়াগত জায়গায় যেন প্রধানমন্ত্রীর অনেক বেশি হস্তক্ষেপ না থাকে, রাষ্ট্রপতির হস্তক্ষেপ না থাকে। তো এই পরিবর্তনগুলোতেই তো তাদের নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, এবং তারা যে বলে যে অক্ষরে অক্ষরে পালন করবে, সেই অক্ষরে অক্ষরে পালনটা হচ্ছে যে নোট অফ ডিসেন্টওয়ালা যেই প্রক্রিয়াটা আছে সেটা আসলে তারা বারবার বলে। সেটা করলে আসলে খুব বেশি পার্থক্য তৈরি হবে না। কয়েকটা জায়গা হবে হয়তো বা আপনি বলবেন যে বিরোধী দল থেকে একজন ডেপুটি স্পিকার দেন বা এরকম জাস্ট নাম কাওয়াস্তা কিছু জিনিস। কিন্তু আমরা চেয়েছি যে পুরো সিস্টেমেটিক একটা ডেভেলপ হোক, যেখানে আসলে কোনো রাজনৈতিক দলই ওইরকম করে ফ্যাক্ট হিসেবে কাজ না করে, যে একদম এককভাবে নিয়ন্ত্রণের জায়গাটা না থাকে। মানে আমার সিস্টেমটা এমনভাবেই চলবে, সরকারে যেই আসুক না কেন আমার খুব বেশি সমস্যা হবে না। যে আজকে হাসিনা সরকার চলে গেল, পুরো রাষ্ট্র ব্যবস্থা কলাপস করে ফেললো, বা বিএনপি সরকার পড়ে গেল, সাংবিধানিক যে ইনস্টিটিউশনগুলো সেগুলোর কথা বলছেন যে হ্যাঁ সেখানে- হ্যাঁ সেটার কথা বলছি। এবং এই যে যেটা বললাম যে তারেক রহমান সাহেবের যে ওই উত্তরগুলো কিন্তু দিবেন না। খলিলুর রহমান সাহেব কেন আসলেন, তিনি হচ্ছে যে এখন রাস্তাতে হেঁটে যাচ্ছে, এরকম পাবলিক স্টান্ট, এইসব স্টান্টবাজি আমি দেখছি যে এরশাদ সাহেবও করছে, শেখ হাসিনাও করছে। এগুলো নিয়ে অনেক নিউজ হইতো, অনেক আলাদা আলাদা করে প্রোমো হইতো। তো আমার মনে হয় যে কে কয় ঘন্টা অফিস করছে, কে কতটুকু রাস্তা হেঁটে যাওয়ার থেকে আমার কাজগুলো হচ্ছে কিনা, সেই কাজের ক্ষেত্রে তো আমরা দেখতেছি হচ্ছে না। এবং এই যে কার্ডের যে এখন একটা নতুন মানে একটা গেম, আচ্ছা, আমরা আমি শুনে আপনাকে আসি একটু, কার্ডের মনিরুল বিষয়ে আমিন। আসছি। দেখেন, উনি আপনি আগে অনেকগুলো- খলিল রহমান উনি না, সাহেব থেকে খলিল address রহমান, করেন। আপনি ওগুলো address করতে পারবেন না। আপনি ওগুলো address করতে পারবেন না। যথেষ্ট আপত্তিকর কথা বলেছেন, সেটা আমি উত্তর দিয়ে নিই। আপনি সে বলেছেন ছোট ছোট দোকান খুলে বিএনপি ঐক্যমত কমিশনে গিয়েছিলেন। দেখেন, বিএনপির সাথে যুগপৎ আন্দোলন, আপনাদের এনডিএম আছে এখন? আমি বলি আমি এনডিএম করি না ভাই, আমি ওই আপনার দল দল নিয়ে- আছে? ওই দল নিয়ে আমার আমি রাশেদের দল আছে? আই ডোন্ট রিপ্রেজেন্ট তাহলে এগুলো কি বলবো ভাই? পার্টি। এবং আপনি রাশেদ- certain রাশেদ type খান- যদি এটা রাশেদ দোকানই খান- বলা না, না, উচিত। আপনি উত্তর দেন, আমি সাহেব ভাই। উত্তর শুনি। আপনাদের তখন তো জন্ম, আপনারা ছিলেন ছাত্রলীগে, আর এনসিপি কারা আমরা ছাত্রলীগে? এনসিপি যে ছেলেরা আসছে, অনেকের সাথে ছাত্রলীগে ছিল। NDM তখন কিন্তু আমরা এরই তখন বরং আমরা তো আওয়ামী লীগের সাথে রাজপথে রাজনীতির ছিলাম। একটা No, ইতিহাস কিচ্ছু আছে। ছিল না। এবং সাহেব ভাই, আপনি বিএনপির আবার সাথে- বলেন, বিএনপির সাথে যে বলেন। দলগুলো আপনি খলিল রহমান সাহেবের আগে একটু অ্যাড্রেস করেন। বিএনপির সাথে যে দলগুলো রাজপথে ছিল, তাদের অনেকেই জেল জরিমানা খেটেছে। তখন তারা
তখন তারা কিন্তু অনেকেই ভাই, অনেকেই specific ঘরে ভাবে বসে ছিল। পররাষ্ট্রমন্ত্রীর কথাটা একটু আমি বলেন। পররাষ্ট্রমন্ত্রী আসছি আপনার কথা আপনাকে শুনতে আপনি যা বললেই হবে না। প্রথমে তো আমি এই কথাটা দিয়ে শুরু করলাম, আপনি ওটা না বলে আপনি শুরু এখন করছেন, বলছেন। আপনাকে দোকান, আপনি যেটা আপত্তিকর কথা বলেছেন আমি সেটা আচ্ছা, আমি বলেছি। এটা উদ্যোগ করে নিলাম। না, দোকান আপনাকে উদ্যোগ আপনারা করতেই হবে। সম্মানিত উদ্যোগ- রাজনৈতিক না, দল। না, আপনারা উদ্যোগ করতে হবে। যেই দলের লোকজন বিএনপির সাথে অনেক নেতা এখন আছেন, তাদের যে রাজনৈতিক দলগুলো ছিল তারা যথেষ্ট কষ্ট করেছে, রাজপথে একসাথে আন্দোলন সংগ্রাম করেছেন। এরা যদি মনে করে যে কি যেন জুলাই মাসে কয়েকদিনের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পড়ে গিয়েছে, হ্যাঁ, তারপরে যে যমুনাকা অন্তরে যে তারা বড় ফুলাইভাবে দল করছে রাষ্ট্রীয় মদদে, মিডিয়া সাপোর্টে, হ্যাঁ, অনেক ধরনের আর্থিক সহযোগিতা নিয়ে দল করেছে, এখন মনে হতে পারে যে আমরা তো তারপরে আবার কি যেন দাঁড়িপাল্লায় উঠে ওজন ভারী করে কিছুদিন পার্লামেন্টে এসেছে, আমরা তো বিশাল কিছু দল হয়ে গেছি। না, এত সহজ না। প্রত্যেকের অবদান আছে, 15-16 বছর সবাই কষ্ট করেছে। এইভাবে দোকানকে অ্যাড্রেস যেভাবে বললো, এটা ওনার রাজনৈতিক না, উনি এটা উদ্যোগ করে নিয়েছেন, উনি বলেছে যে এটা পরিপক্কতার অভাব বলে আমি মনে করছি। এবং উনি অবদানটা পররাষ্ট্রমন্ত্রীর শুনতে কথা উনি এখন বলছেন, যেটা আবার অন টক শোতে বারবার জিজ্ঞাসা করার চেষ্টা করছেন যে খলিল রহমান সাহেব উনি তো কিছু ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকার ছিলেন না, সেই সরকারের অন্তরে তারা ছিল। আমরা তো অনেকে আমরা এখনো বলে থাকি সরকার কারা চালিয়েছেন, ঠিক আছে। ওনার সাথে বিএনপির সম্পর্ক কিন্তু একটা ছিল, রাজনৈতিকভাবে একটা ভালো সম্পর্ক ছিল। ওনাকে নট নেসেসারি উনি যে বলেন উনি কখনো ছাত্রদল করেছিল কিনা বা বিএনপি করেছিল, এটা ইম্পর্টেন্ট না। তো আপনার ইম্পর্টেন্ট না যে একটা মানুষকে সবসময় ছাত্রদল করে এসে বিএনপির এমপি মন্ত্রী হবে, এটার জন্য কোনো আপনি নোট রাখেন। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট না। কিন্তু রাজনীতিতে আপনি যে কি যেন জোনায়েদ সাকি সাহেবকে পরিকল্পনা প্রতিমন্ত্রী দেওয়া হচ্ছে, উনি কখনো ঐক্যমত কমিশনে তো অনেক বিষয় সাকি সাহেব ওনারও অবস্থান থেকে উনি ব্যক্ত করেছিলেন। তিনি এখন সরকারের অংশ হয়েছে না, সরকারকে অনেক ধরনের ব্রেইনকে, অনেক ধরনের ক্যাপাসিটি অ্যান্ড এলিজিবিলিটিকে অ্যাকোমোডেট করতে হয় যখন সরকার ফর্ম করতে হয়। তো এবং ওনার নামে যেটা বলা হয় অন্তর্বর্তীকালীন সরকার নিরাপত্তা উপদেষ্টা হিসাবে বাহিনীগুলো তাদের আন্ডারে ছিল, তাহলে এটা নিয়ে অনেকেই প্রশ্ন করছেন, আসলে এটা তো শুনতেই হবে আপনাদেরকে। ফিগার কি, তাহলে প্রধান উপদেষ্টার ভূমিকা কি ছিল, নির্বাচন কমিশনের ভূমিকা কি ছিল, তারা এটা নিয়ে কি বলেছিলেন? উনি যদি এটা বলে থাকেন যে বাহিনী তার আন্ডারে ছিল, তাহলে তখন তারা এইটা নিয়ে কোনো কথা বলে তিনি নিরাপত্তা বাহিনীর এটা তারা কথা বলে। নিরাপত্তা বাহিনীগুলো কখনো কারো আন্ডারে এককভাবে এককভাবে থাকে না, তিনি ওই কমিটির সদস্য ছিলেন, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করে নাই। তাদের উপদেশ, তাদের তো যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আমরা একটা বিরতি নিয়ে কবে পদত্যাগ করেছে, হ্যাঁ, তারপরে সেটা তাদের নির্বাচন পরিচালনা কমিটিতে তারা ছিল না। তাহলে আমরা যদি বলি যে আসিফ মাহমুদ সজীব ভুইয়া মানে সমস্ত মেকানিজম করে এসে করলো, এটা তো আপনার ডাবল স্ট্যান্ডার্ড। ধন্যবাদ আপনাকে। আমরা বিরতির পর এসে সাইফ মুস্তাফিজের কাছে শুনবো। প্রিয় দর্শক, ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে নিচ্ছে আরো একটি ছোট্ট বিরতি, ফিরছে কিছুক্ষণ পর। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ারে। আমাদের এই অনুষ্ঠানটি বৈশাখী টেলিভিশনের পাশাপাশি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সরাসরি সম্প্রচারিত হচ্ছে। সাইফ মুস্তাফিজ, আপনাকে নোট রাখতে বলেছিলাম যে ওনার সময় কথা না বলে আপনি যদি আপনার কথাগুলো এখন বলেন সেটা ভালো। দেখেন, আমি ওনার কথার কোনো লজিক খুঁজে পাইনি আর কি। আপনি যেটা হচ্ছে ব্যাপারটা, উনি বললেন যে আসিফ মাহমুদের কথা বললেন বা অন্যান্যদের কথা বললেন, এটা তো বিএনপির দাবির পরিপ্রেক্ষিতে তো তার একটা কোয়ালিটি টাইম আগেই হচ্ছে যে তারা পদত্যাগ। আচ্ছা, আমি শেষ করি কথা না বলে কোয়ালিটি টাইম কাকে বলে আবার এটা? হ্যাঁ, মানে নির্বাচন আগে তো সে সব মেকানিজম করে আসিফ মাহমুদ সজীব ভুইয়া নির্বাচন পরিচালনা কমিটিতে চলে গেল, হ্যাঁ, তারা সমস্ত সুবিধা ভোগ করলো, কয়দিন আগে কোয়ালিটি টাইম কাকে বলে? এইটার কোনো ভিত্তি নাই ভাই, এটা বলে না অন্য কথা বলে। আচ্ছা, আমি শেষ করি না, আমি এটাই বলবো যে তারা হচ্ছে যে বিএনপি যে সময় দাবি করেছে যে এই সময় থাকলে নির্বাচনে আসলে তারা বিভিন্ন রকম জটিলতা তৈরি করতে পারে, এই সময় তারা থাকতে পারবে না, সেই সময়ের পরিপ্রেক্ষিতেই সেটাকে আমি কোয়ালিটি টাইম বলছি, তারা কিন্তু নেমে গেছে। এবং এমন সময় ছিল না যেটাতে আসলে বিএনপি অভিযোগ করেছে যে আসলে এই সময়টাতেও কেন আছে, যেটাতে ভাইয়ের হিসেবে আসিফ মাহমুদ প্রত্যেকটা পরিকল্পনা করে তারপর নেমেছে। সো তার কথাটার আসলে কোনো ভিত্তি নাই। এবং তখন হ্যাঁ, সেটা আমি বলছি কিভাবে খলিল রহমান সাহেব তো লাস্ট ডে পর্যন্ত ছিল। না, আপনি খলিল সাহেব সম্পর্কে আপনি অভিযোগ করছেন। আচ্ছা, খলিলুর রহমান সাহেব কি লাস্ট ডে পর্যন্ত ছিল না? যদি প্রশ্ন শুনে পরে আবার নিজেরটা বলি তাহলে বেশি ভালো। বুঝতে পারছি যে খলিল রহমান সাহেবের প্রতি আপনার একটা আলাদা ভালোবাসা বা আস্থার জায়গা থাকতে পারে, বাট এটা তো জনগণের কাছে প্রশ্নের ব্যাপার। যখন বিএনপি সরকার বলেছে যে সরকারের ভিতর তাদের কোনো লোকজন নেই, সরকারের মধ্যে সব এনসিপি জামাতের লোকজন ভরা, পুরা প্রশাসনের সব ভরা, তা আমরা তো পরবর্তীতে বিভিন্ন এই আইনমন্ত্রীকে দেখতে পাচ্ছি তারা সে সরকারের পার্ট ছিল, পররাষ্ট্রমন্ত্রী দেখতে পাচ্ছি সে সরকারের পার্ট ছিল। তো এরকম গুরুত্বপূর্ণ মানুষজন তো ছিল এবং অনেকে হয়তো বা অপেক্ষায় আছে সামনে হয়তো বা তাদেরকে ইনক্লুড করা হবে।
তো এই বিষয়গুলোকে তো তারা এড়িয়ে যেতে পারে না এবং নির্বাচনকালীন সময় তো এই মানুষগুলো দায়িত্ব পালন করেছে। আপনার পররাষ্ট্রমন্ত্রী কি দায়িত্ব পালন করেনি? সে তো সে সময় গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। এই জায়গাগুলোকে তিনি যেই প্রক্রিয়ার সাথে যুক্ত করছেন যে বিএনপির সাথে ভালো সম্পর্ক ছিল না, এটা তো অ্যাবসলিউটলি ভুল। আপনি হয়তো বা বিএনপির কার্যক্রম দেখেননি, আপনি হয়তো বা সালাউদ্দিন ভাই সাহেবের বক্তব্য শোনেননি। তিনি নিজে দাবি করেছেন যে সে হচ্ছে আমেরিকার এজেন্ট, দেশের ক্ষতি করছে। সে নিজে দাবি করছে এই সরকারে সে থাকতে পারে না। আপনি হয়তো দেখেন, আপনি ভিডিও সার্চ করলে পারবেন ইউটিউবে। শুধু সালাউদ্দিন সাহেব না, এরকম বিএনপির অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে বিএনপির বড় বড় নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে অনেকে দাবি করেছিল যে ওনাকে সরাতে হবে। তারপরে আমরা দেখতে পেলাম লন্ডন বৈঠক, এরপরে সম্পর্কটা চেঞ্জ হতে শুরু করলো। এখন এই সম্পর্ক যদি উল্লেখ করেন তাহলে হয়তো বা ঠিক আছে, যে নতুন করে যে সম্পর্কটা সেটা বিএনপির সাথে সে সম্পর্কটা মেনটেন করে এবং তাকে যে দেশে ফেরানো বা তার একটা বড় ভূমিকা ছিল ওই টাইপের পররাষ্ট্রনীতির ক্ষেত্রে। তো সেই পররাষ্ট্রনীতিতে সে সাকসেসফুলি ডিল করার ক্ষেত্রে তাকে এখন উপহারস্বরূপ তাকে পররাষ্ট্র মন্ত্রণালয় দিল। এবং জুনায়েদ সাকি বা ববি হাজার সাহেব, ওনাদের সাথে তাকে মানে সম্পর্ক তাকে তুলনা করার সুযোগ নেই, কারণ তিনি তো কোনো রাজনৈতিক প্রক্রিয়ার সাথে কখনোই ছিলেন না। আর ওনারা তো যুগপৎ আন্দোলনে একসাথে ছিলেন। তো সেক্ষেত্রে তাদেরকে সেভাবেই তারা যুক্ত করেছেন এবং ওই প্রক্রিয়া এখন তারা দল বিলীন করে এখন অনেকেই যুক্ত হচ্ছেন। সাহেব মুস্তাফিজ, আমি অন্য একটি প্রশ্ন একটু করতে চাই আপনাকে। আমরা আবার পুলিশের পোশাক পরিবর্তনের কথা শুনতে পাচ্ছি। আমরা কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় দেখলাম যে পুলিশের পোশাক পরিবর্তন করা হলো, সে সময়ও এটা নিয়ে অনেক বিতর্ক ছিল। এখন এই সরকার এসে পুলিশ থেকে বিভিন্নভাবে তা জানানো হচ্ছে যে তাদের যেন এই পোশাকটি পরিবর্তন করা হয়, তারা এটা পছন্দ করছেন না, আবারও এটা পরিবর্তিত হবে। এটা কি পরিবর্তন করা বেশি জরুরি বা ওই সময় জরুরি ছিল? ওই সময় কি পোশাক পরিবর্তনটা খুব জরুরি ছিল? পুলিশের সংস্কারটা জরুরি ছিল। জি, আপনি পোশাক পরিবর্তন করে কি হবে? কিন্তু সংস্কার ওই সময় পুরোটি না হয়ে কিন্তু পোশাকটি পরিবর্তন করা হয়েছিল। সেটাই তো, সেই সময় তো আমি তো বললাম যে এই যে ভাইরা যখন ছিলেন তো এই সংস্কার প্রক্রিয়া দীর্ঘায়িত হয়েছে। সেই সময়ে যেই ঐক্যমত্য, প্লিজ আপনার টাইম আপনি বলেন, ঐক্যমত্য কমিশনে, মানে আপনাকে বলতে ইন্ডিভিজুয়াল আপনাকে বোঝাচ্ছি না, আমি বিএনপির সাথে যুক্ত এই যে শরিক দল যারা ছিলেন আসলে তারা তো আসলে কি করছে সেটা তো এখন সবাই দেখতেই পাচ্ছে যে জনগণের সাথে কিরকম প্রতারণা হয়েছে। তো যাই হোক, তো সেই সময়ের সেই শর্ট টাইমে যতটুকু সংস্কার হওয়ার সুযোগ ছিল সেটা বিএনপি থেকে এবং তাদের যে শরিক দলগুলো ছিল তারা মোটামুটি একটা বয়ান উৎপাদন করে, মতামত উৎপাদন করে সেটা বারবার বাধাগ্রস্ত করছে। ওই সরকারটার ব্যর্থতা ছিল যে তারা ওই রকম পাওয়ারফুল কোনো মানে স্ট্রাকচারে মুভ করতে পারেনি যে কোনো রাজনৈতিক দলকে তারা চ্যালেঞ্জ দিয়ে নিজেদের মতো কাজগুলো করে যাবে। সেক্ষেত্রে তারা বারবার রাজনৈতিক দলগুলোতে বাধাগ্রস্ত হয়েছে এবং চেষ্টা করেছে 3 দল ওই 10 দল সবাইকে বসিয়ে তারা সেই প্রক্রিয়াগুলো যাওয়ার জন্য। এবং দেখেন এই বারবার আমরা এই যে মানে অন্যান্য মানে এইসব বিষয়গুলোতে আমরা বেশি গুরুত্ব দিই যে আমাদের পুলিশের পোশাক, কিন্তু পুলিশ সংস্কারের ক্ষেত্রে মানে মূল বিষয়গুলো না করে আমরা বাদ দিয়ে দিচ্ছি যে আমাদের 311 জন শিশু মারা গেছেন হামের টিকা। মুমিনুল আমিনের কাছ থেকে একটু শুনে আসি। ধন্যবাদ আপনাকে। আমার সমালোচক বারবার উনি ওই যে ঐক্যমত কমিশন শরিক দলের কথা বলছেন, উনি আসলে ঐক্যমত কমিশনের পুরো প্রক্রিয়ার হয়তো শুনেছেন বা টেলিভিশনে কিছু দূর দেখেছেন। যেহেতু আমি ডে টু ডে উপস্থিত ছিলাম, প্রেক্ষাপটটা একটু না বলে কনফিউশন তৈরি হবে। দেখেন বিএনপি কিন্তু ডিটেল একটা প্রস্তাবনা দিয়েছিল, তারা যখন স্প্রেডশিট দিয়েছিল ঐক্যমত কমিশন, প্রথমে কমিশন গঠিত 6টা কমিশনের প্রস্তাবনা স্প্রেডশিট আকারে পাওয়ার পরে প্রত্যেকটা ব্যাপারে একটা মানে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে কিন্তু একটা ডিটেল প্রস্তাবনা দেওয়া হয়েছিল যে আমরা আসলে সংস্কার আরও কীভাবে করতে চাই, কী করতে পারি, দলের অবস্থান কী সে ব্যাপারে দেওয়া হয়েছিল। কিন্তু প্রথমে 166টার মতন স্প্রেডশিটে তারা পাঠিয়েছিল আপনারা কি রাজি আছেন, না রাজি না থাকলে কি কোন প্রক্রিয়ায় করতে চান এটা। এরপরে হঠাৎ করে কি করা হলো, 6টা কমিশনকে একসাথে করে ঐক্যমত্য কমিশন গঠন করা হলো মাননীয় প্রধান উপদেষ্টা, তৎকালীন মাননীয় প্রধান উপদেষ্টার নেতৃত্বে। তারপরে একটা দীর্ঘ আলোচনা শুরু হলো এবং সেই আলোচনাগুলোতে আমার মনে আছে আমি একটা আলোচনায় বলেছিলাম নারী আসন নিয়ে একটা প্রস্তাবনা আসলো কি সুজনের প্যাডে, মানে সুশাসনের জন্য নাগরিক, এবং বদিউল্লাহ মজুমদার স্যার ওই সময় ঐক্যমত কমিশনের মেম্বার। প্রস্তাবনা আসলে তো সরকারের প্যাডে আসবে, মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আসবে, আমাদের কাছে দেয়া হবে আলোচকদের। আসলো কি সুজনের পক্ষ থেকে। আমি তখন তাৎক্ষণিক প্রতিবাদ জেনেছিলাম যে যেই প্রস্তাবটা আজকে আলোচনার জন্য দেওয়া হলো এইটার উপরে লেটার হেডে লেখা সুজনের কোনো প্রস্তাব নিয়ে তো রাষ্ট্রীয় আলোচনা হতে পারে না। সুজন সরকারকে প্রস্তাব করতে পারে, সুজনের মতো আরও এক্সওয়াইজেড সংস্থা প্রস্তাব করতে পারে, সরকার সেটা বিবেচনা করে দিবে, কিন্তু আলোচনা হলো সুজন নিয়ে। এবং নারী আসনের অদ্ভুত একটা ফর্মুলা তারা যে কোথার থেকে এটা নাজিল করলো আমাদের উপরে জানি না, এটা দিয়ে দীর্ঘ সময় কিন্তু আলোচনা হলো। এবং জামায়াত ইসলামের পক্ষ থেকে আমি একটা বলি, জামায়াত ইসলামের পক্ষ থেকে অনেক ধরনের বলো তাদের এত সংখ্যক নারী প্রার্থী আছে, তারা সরাসরি দিতে পারবে, তারা এটা মানতে চায়। আমরা বারবার যৌক্তিকভাবে বলছিলাম যে প্রস্তাবটা দেওয়া হচ্ছে বাংলাদেশের বাস্তবতার সাথে সম্পর্কযুক্ত না। শেষ পর্যন্ত কিন্তু সেটাই হয়েছে। কতজন আসন জামাত দিতে পেরেছে? 0। একজন প্রার্থীকেও জামায়াত ইসলাম
একজন প্রার্থীকেও কিন্তু সরাসরি নির্বাচনের জন্য মনোনয়ন দিতে পারেনি, অথচ ঐক্যমত কমিশনের দিনের পর দিন ঘন্টার পর ঘন্টা এই একটা ইস্যুতে জামায়াত ইসলাম এবং এনসিপি তারা সময় নষ্ট করেছে। সময় নষ্টের উদাহরণ যদি আপনি দিতে চান, প্রত্যেকটা ইস্যু ধরে এনসিসি নামে, ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল নামে যে অদ্ভুত একটা প্রস্তাবনা তারা নিয়ে এসেছিল, তারা কিন্তু এখন তো সব কিছু তারাও মানছে না, কিন্তু দিনের পর দিন তারা সময় নষ্ট করেছে। আলোচনায় থাকতে হবে, বুঝতে হবে, আপনাকে জিনিসগুলো জানতে হবে। হ্যাঁ, শুধু ব্লেম করলেই হবে না যে বিএনপি সংস্কার চায় না, এটা না, এটা হচ্ছে ভেগ কথা, ন্যারেটিভ। আপনি দেখবেন সংস্কার বাস্তবায়ন, আমরা বাস্তবায়ন পদ্ধতি নিয়ে কথা বলছি এবং সেই দিকে সরকার যাচ্ছে, প্রত্যেকটা জিনিসই বাস্তব। অন্তর্বর্তীকালীন সরকার কোন সংস্কারটা বাস্তবায়ন করে গিয়েছে, কোন কমিশনটাকে স্বাধীন করে কি তারা মানে স্ট্রেন্থেনিং করে গিয়েছে, অন্তত আপনি বলেন কোনটাকে তারা করেছে। তারা যে নির্বাচন কমিশন গঠন করলো, এখন তারা সেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এনসিপি এখন বক্তব্য দিচ্ছে যে নির্বাচন মেকানিজম অদ্ভুত একটা তারা জিনিস নিয়ে অভিযোগ করছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাজ কিন্তু এটা ছিল না, নির্বাচন কিন্তু আরও আনা হতে পারত, নির্বাচনকে প্রলম্বিত করেছিল। কারণ কি, এই যে তারা চেয়েছিল তাদের মদতপুষ্ট কোনো রাজনৈতিক দল গজিয়ে উঠবে, তারা ক্ষমতা যাবে। প্রধানমন্ত্রী তো বলেছিল যে তিনি চান তিনি তরুণদের পার্লামেন্টে একটা অংশ আসবে, তিনি বিশ্বাস করেন, এরকম একটা কথা বলেছিল না নির্বাচনকে প্রভাবিত করার জন্য। কি সেটা না, না, তরুণদের কথা স্পেসিফিক উল্লেখ করে বলেছিল যে এটা নির্বাচনকে প্রভাব, আমরা সেটা নিয়ে খুব বেশি কথা বলি নাই, কিন্তু হচ্ছে। কিন্তু আমরা বারবার এটা বলছিলাম যে ঐক্যমত কমিশনে যেই আলোচনাগুলো দীর্ঘায়িত হচ্ছিল তার মেইন কারণই ছিল নির্বাচনকে প্রলম্বিত করা। শেষ করব, ধন্যবাদ। আমি একটু সাইফ মুস্তাফিজ ছোট করে শুনে আসতে চাই। ডক্টর ইউনূস সরকারের কর্মকাণ্ডের বৈধতা চ্যালেঞ্জ করে একটি রিট করা হয়েছে, দুটা রিট হয়েছে, অন্য আরেকটি যে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে বাণিজ্য চুক্তিটা করা হয়েছে সেটা নিয়েও আদালতে রিট হয়েছে। আসলে এই সময় এসে এই রিটটার মানে কেন এই রিটটা করছে বলে আপনার কাছে মনে হয়? এখন তো এরকম অনেক রিট হয়েছে, ভাইরা বললো যে কেন উনি বলছে তরুণদের আসার কথা। এখন ওনারা তো আসলে 17 বছর ধরে এই আন্দোলনটা গড়ে তুলছে এবং 36 দিন জাস্ট শুধুমাত্র আমরা রাস্তায় যে মরে পড়েছিলাম এবং তারা আসলে স্বাভাবিকভাবেই দাবিদার ছিল তারা ক্ষমতায় আসবে, ট্রানজিশনটা এরকম করে হবে এবং কোনো সংস্কারে এই কথাগুলো আসলে এখন তাদের কাছে ভেগ লাগে। সংস্কারের পার্টিকুলার টপিকগুলো পয়েন্টগুলো নিয়ে আলোচনা হয়েছে এবং কী কী পয়েন্ট নিয়ে আলোচনা হয়েছে, কী আসলে তারা করতে যাচ্ছে না, এগুলো আসলে ডকুমেন্টেড, এগুলো নিয়ে বিস্তর লেখালেখি আছে, কথাবার্তা আছে। তো তারপরেও যদি সেগুলো তাদের কাছে এখন ভেগ মনে হয়, সেটা খুবই আনফর্চুনেট। এবং তারা ইতিহাসের দায় বারবার এরকম করেই থেকে যায়। 1990-এর পরে যে 3 জোটের রূপরেখা, সেটাও যেরকম জনগণের সাথে প্রতারণা করা হয়েছে, ব্যর্থ হয়েছে, সেম ওয়েতে এবার জুলাই গণঅভ্যুত্থানের পরে গণভোটের গণরায়কে তারা এখন উড়িয়ে দিচ্ছেন এবং তাদের কাছে নানা রকম যুক্তি আছে, সালাউদ্দিন ভাইয়ের কাছে যুক্তি আছে এবং এরকম রিটও হতে থাকবে এবং এই রিটের বৈধতাও তারা দিবে যে একসময় বলাই এই ছেলেরা কারা, এরা তো আসলে হটকারী, এরা আসলে জঙ্গি, এরকম জিনিসও আপনি দেখবেন। আমরা শেষ করব, আমাদের হাতে একদমই সময় নেই। এসএম সাইফ মুস্তাফিজ, মোহাম্মদ আলামিন, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল অন্য কোনো বিষয় এবং অন্য কোনো অতিথি নিয়ে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, শুভরাত্রি।